দাবি মেনে নেয়ার আশ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন কর্মসূচি প্রত্যাহার। কাল থেকে যথারীতি চলবে ক্লাস পরীক্ষা। দাবি বাস্তবায়িত হয়েছে তো কমপ্লিট শাটডাউন করার দরকার নেই, কালকে থেকে আমরা আমাদের ঘরে ফিরে যাব। সাম্য হত্যায় জড়িতদের ধরতে ঢাবি শিক্ষার্থীদের ৪৮ ঘন্টার আলটিমেটাম। অর্থের লেনদেন ও রাজনৈতিক চাপের অভিযোগ ভিত্তিহীন বলছে পুলিশ। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল আওয়ামী লীগ, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। সংস্কার ইস্যুতে ঐকমত্য হলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব বলছেন বিএনপি নেতারা। এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তির আত্মপ্রকাশ। নির্বাচন, বিচার ও সংস্কার একসাথে চলবে বললেন হাসনাত আব্দুল্লাহ। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বিমানের ৭৫ আরোহী। কক্সবাজার থেকে উড্ডয়নের পরই খুলে পড়ে চাকা, শাহজালালের নিরাপদে অবতরণ। প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায়, তাদের সে দায়িত্বটা কোথায় সে পালন করছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি বৈশা বৈশা, কিন্তু আমি বুঝতে পারি নাই। সকল প্রকার সতর্কতামূলক ইমার্জেন্সি অপারেশন এবং ল্যান্ডিং এর প্রিপারেশন নিয়ে রাখি। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় কাল। ন্যায় বিচারের প্রত্যাশা বাদী পক্ষের আইনজীবী ও স্বজনদের। এই মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি হোক। প্রসিকিউশন তার আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে অস্থায়ী হল নির্মাণ, বাজেট বৃদ্ধি সহ ৩ দফা আশ্বাসে ৫৫ ঘণ্টা পর সব কর্মসূচি প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষ শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হন ইউজিসির চেয়ারম্যান সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জানান, বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়ানো, অস্থায়ী হল নির্মাণ এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করার সিদ্ধান্তের কথা। এরপরে গণ অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান। যমুনা সংলগ্ন কাকরাইল মোড়ের অবস্থান কর্মসূচি ছেড়ে আগামীকাল থেকে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেওয়া হয় শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে। তবে আগের মতো টালবাহানা হলে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়ে রেখেছেন শিক্ষক শিক্ষার্থীরা। বাজেট বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা একসাথে কাজ করব। আপনারা যখন মনে করেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আপনাদের কমিশন, আপনারা আসবেন, আমরা একসাথে বসে আলোচনা করে সব সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি, তারপরেও যদি কোনো প্রকারের কোনো গড়িমসি এবং নয়সয় এবং আন্দোলনের পরিভাষায় বুজুম বাজুম এইটা যদি পরিদৃষ্ট হয়, আমরা ইনশাআল্লাহ যে অভিজ্ঞতা অর্জন করেছি আমরা ঘরে বসে থাকবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও সহ নানা কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। অপরাধীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। অপরাধী গ্রেপ্তার না হলে রোববার সকালে ফের আন্দোলনের হুঁশিয়ারি তাদের। পুলিশ বলছে, আসামি গ্রেপ্তার বিষয়ে অর্থের লেনদেন ও রাজনৈতিক চাপের অভিযোগ ভিত্তিহীন। দ্রুতই গ্রেপ্তার হবেন কিলিং মিশনের সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে শুক্রবার সকালে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। সাম্য কারো বন্ধু, কারো ভাই, কারো সহপাঠী, সবার কণ্ঠে ক্ষোভ, চোখে বেদনার প্রতিচ্ছবি। প্রিয় সাম্যের প্রতি আবেগ ও ভালোবাসার সংমিশ্রণে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরাও। সন্তান হত্যার বিচার চান তারা। প্রত্যেক শিক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে ক্যাম্পাসে বিচরণ করতে পারে তার নিশ্চয়তাই প্রশাসনকে দিতে হবে। তারা তাদেরকে কেন লুকাচ্ছে? উদ্দেশ্যটা কি? তারা প্রহসন চালাচ্ছে, প্রহসন। তারা টাকার বিনিময়ে লাশের লেনদেন করে। আমার বন্ধুকে নিয়ে রাজনীতি হয়, অথচ তার বিচার হয় না। এই সাম্যের মতো বড় কলেজওয়ালা যোদ্ধাদের জন্যই আপনারা যে গতিতে বসতে
বৈষম্য রক্ষাকারীদেরকে ধরতে হবে। পরে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একদল দেখা গেছে যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য নেমে গিয়েছে। তারা আসলে টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে এবং যে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজগুলো আছে সেগুলোকে পাবলিকলি তারা শো করছে না। 10-15 জনের মধ্যে মাত্র 3 জনকে ধরা হলো, 3 জনের মূলা ঝুলানো হলো, তাও তারা প্রধান আসামি না, এবং তারপরেও মানে পুরস্কৃত করা হচ্ছে পুলিশদেরকে। শিক্ষক শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে। যারা হচ্ছে যে খুন করছে তাকে ধরে নাই, পুলিশ পুরস্কার পাইতেছে। অপরাধীদের ধরতে 48 ঘন্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। আসামিদের গ্রেফতার না করতে অর্থের লেনদেন, রাজনৈতিক কারণে আসামি না ধরা সহ শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য তুলে ধরেন রমনা বিভাগের এডিসি। তারা তাদের জায়গা থেকে বলছে, কিন্তু আপনারা জানেন যে আমরা কিন্তু সারা রাত ধরে আমরা কিন্তু কাজ করি। রাজনৈতিক কোনো পেশা নেই, এটা মার্ডার হয়েছে, সেটা রাজনৈতিক পেশার কি থাকবে? আমরা এটাকে এর সাথে যারা জড়িত আমরা তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবো। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান ফলপ্রসূ হয়েছে আলোচনা। তবে 48 ঘন্টার মধ্যে অপরাধী গ্রেপ্তার না হলে রবিবার সকাল থেকে ফের আন্দোলন। আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব এবং যদি দেখি সেই অবস্থানে কোনো কার্যকর হচ্ছে না, তাদের মাথা ব্যথা হচ্ছে না, তবে এরপরে এর চেয়ে বড় জায়গায়, এর চেয়ে বড় প্রতিষ্ঠানে আমরা হচ্ছে যে অবস্থান কর্মসূচি এবং কঠোর অবস্থান কর্মসূচি। গেল মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে খুন হন ঢাবি শিক্ষার্থী সাম্য। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। 2014 সাল থেকে প্রবঞ্চনামূলক নির্বাচনের মাধ্যমে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় আওয়ামী লীগ, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন, আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস, এক দলীয় শাসন কায়েমের ইতিহাস, যার ভিত্তি লুটপাট আর চোরতন্ত্র। আওয়ামী লীগের আমলে ট্যাক্স ছাড়ের মাধ্যমে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তার অর্ধেক রোধ করা গেলে জাতীয় শিক্ষা ও স্বাস্থ্য বাজেট আরও 3 গুণ করা যেত। আওয়ামী লীগের সময়ের ট্যাক্সেশন ক্ষেত্রের যে দুর্নীতি হয়েছে তার যদি অর্ধেকও ট্যাক্স এক্সাম্পশন ক্ষেত্রে করা হতো, তাহলেও আমাদের শিক্ষা বাজেট ডবল করা যেত এবং হেলথ বাজেট 3 গুণ করা যেত। সব রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষে জুন জুলাইয়ের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার ইস্যুতে সিদ্ধান্তে পৌঁছাতে পারলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি আরও বলেন, কারো স্বার্থে জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্বই নির্বাচন দেয়া। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 29তম মৃত্যুবার্ষিকী স্মরণে ছিল আলোচনা সভা। অন্যান্য রাজনৈতিক দল, লেবার পার্টি সহ সকল রাজনৈতিক দল এই ছাত্র সমাজের সাথে ছিল। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন আয়োজন। জুলাই বিপ্লবের হাজার ছাত্রকে পঙ্গু করে দেওয়া, আত্মহত্যা দেওয়া সেই লোকগুলোর কথা স্মরণ করেন, তাহলে আপনার এখন গুরু দায়িত্ব একটি, এদেশের মানুষের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রয়োজনে নির্বাচন বিলম্বিত না করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, কমিশনের প্রস্তুতি থাকলেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে আপত্তির কোনো যৌক্তিকতা নেই। নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে, তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। আমি বলতে চাই, যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। দেশের রাজনৈতিক অস্থিরতা এবং রাষ্ট্রের গতিশীলতা ধরে রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। একটা দেশে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানা ধরনের অস্থিরতা, নানা ধরনের সমস্যা থাকে, সেটা সমাধানের জন্য রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
শুধু সংবিধান সংশোধন করে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণ সম্ভব নয়। তাই নতুন সংবিধানের জন্য অন্তর্বর্তী সরকারকে গণপরিষদ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা আক্তার হোসেন। বিকেলে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় আরেক এনসিপি নেতা হান্নান মাসুদ বলেন, যুবশক্তি কোনো লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না। অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলামকে আহ্বায়ক ও ডক্টর জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করেন আরেক এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির যুব উইং গঠিত হবে কিনা, হলে সেখানে কারা থাকবেন তা নিয়ে ছিল নানা প্রশ্ন। গুলিস্তানে এনসিপির যুব উইং যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সব প্রশ্নের অবসান ঘটল। অনুষ্ঠানে যুবশক্তির সদস্যরা দেশ গড়ার রাজনীতিতে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে। তৃণমূল পর্যায়ে আমরা নেতৃত্ব তৈরি করব। আমাদের মূল থাকবে আমাদের সততা, যেন আন্তর্জাতিক মানের হতে পারি। আমরা আর কোনো সম্ভাবনা নষ্ট হতে দেব না। অর্থনীতিতে নতুন একটা মাত্রা যোগ করবে যুবশক্তি। এ সময় যুবশক্তির কমিটি ঘোষণা করেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে সর্বস্তরের মানুষের কাছে নিয়ে যাওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে। এনসিপি নেতা হান্নান মাসুদ বলেন, আগামীর রাজনীতিতে যুবশক্তি নতুন মাত্রা যোগ করবে। যুবশক্তি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না। আহ্বায়ক হিসাবে আমি মনোনয়ন করছি অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম, সদস্য সচিব হিসাবে ডাক্তার জাহিদুল ইসলাম, মুখ্য সংগঠক হিসাবে ইঞ্জিনিয়ার ফরহাদ সাহেল, মুখ্য সংগঠক হিসাবে ইঞ্জিনিয়ার ফরহাদ সাহেল। আপনাদের হাতে এই ঐতিহাসিক নেতৃত্বকে তুলে দিলাম। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ফ্যাসিবাদ নির্মূলে নতুন সংবিধান প্রয়োজন। এ সময় ভারত সরকারকে আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিন্ন করে দেশের মানুষের সাথে সম্পর্ক করার আহ্বান জানান তিনি। ক্ষমতা কাঠামোর জায়গায় ফ্যাসিবাদ মুক্ত করতে হয়, তাহলে অবশ্যই একটি নতুন সংবিধান আমাদেরকে প্রণয়ন করতে হবে। পরিপূর্ণভাবে গণতান্ত্রিক রাষ্ট্র উন্নীত করার জন্য অবশ্যই নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতারা মানবিক করিডোরের মতো স্পর্শকাতর সিদ্ধান্ত নেয়ার আগে সব রাজনৈতিক দলের সাথে আলোচনার আহ্বান জানান। জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ ঘটল আজ। দলটির নেতাকর্মীরা বলছেন, এখানে যারা থাকবেন তারা রাজনীতিতে গুণগত পরিবর্তন নিয়ে আসবেন। এছাড়াও এখানে যারা থাকবেন তারা আধুনিকতায় এগিয়ে থাকবেন, সেই সাথে নৈতিকতায় তারা হবেন শক্তিশালী। দেশের স্বার্থ রক্ষার্থে তারা নিজেদের জীবন বিলিয়ে দিবেন, এমন প্রত্যয়ও ব্যক্ত করেছেন এই দলের সবাই। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশে বিচারও হবে, সংস্কারও চলবে। এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়েই হবে নির্বাচন, এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই সমাবেশে এমনটাই মন্তব্য করেন তিনি আরও বলেন, নির্বাচন না সংস্কার, এই স্লোগানটাই সমস্যাজনক। দেশের জন্য দুটিরই প্রয়োজন, তবে সুষ্ঠু ভোট নিশ্চিতে আওয়ামী লীগের আমলের নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। এ সময় মানবিক করিডোর ইস্যুটিও স্পষ্ট করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও বলেন, সার্বভৌমত্ব বন্ধক রেখে কোনো সিদ্ধান্ত নয়। পিন্ডি, দিল্লি বা মার্কিন এই দেশকে কোনো পরাশক্তির আধিপত্যের ক্ষেত্র হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা চাই বিচার হবে, সংস্কার হবে। এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নির্বাচনটা হবে। আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাংলাদেশ বিমানের ৭৫ আরোহী। কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এক পাশের চাকা খুলে যায় উড়োজাহাজটির। তবে ঢাকা শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। আগে থেকেই সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়। শিশুসহ ৭১ জন যাত্রী ছিল ফ্লাইটটিতে। বিমানের চাকা কিভাবে খুলে পড়ে যেতে পারে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এই ফ্লাইটের যাত্রীরা। তারা বলছেন, ফ্লাইটের আগে পরীক্ষা নিরীক্ষায় গাফিলতি ছিল। দুপুর ১:৩৫ কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG436 ফ্লাইটটি। কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নকালে উড়োজাহাজটির চাকা নিচে খুলে পড়ে। এ সময় বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল।
বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান। পাইলটের কাছ থেকে জরুরি অবতরণের বার্তা পাওয়ার পরই ঢাকার বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। শেষ পর্যন্ত পাইলট নির্বিঘ্নে ফ্লাইটটি অবতরণ করতে সক্ষম হয়। কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG436 ফ্লাইটটি ৭১ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দেয়। তখন বাম পাশে ল্যান্ডিংয়ের একটি চাকা খুলে যাওয়ার সমস্যা পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমরা সিভিল এভিয়েশনের তরফ থেকে সকল প্রকার সতর্কতামূলক ইমার্জেন্সির অপারেশন এবং ল্যান্ডিংয়ের প্রিপারেশন নিয়ে রাখি। তবে বিমানটিতে থাকা যাত্রীরা জানান, বিমানে থাকা অবস্থায় তারা বিষয়টি অবগত ছিল না। তবে বিমানটির অবতরণের পূর্বে জরুরি সতর্কতা জানানো হয়। এতে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। এই ঘটনায় কর্তৃপক্ষের গাফলতি দায়ী বলে মনে করেন যাত্রীরা। মনে মনে চিন্তা করতেছি কেন এত সময় লাগতেছে, তখন আমি আমার এই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি বৈশা বৈশা, কিন্তু আমি বুঝতে পারি নাই। যখন আমাদের ঢাকায় আসার পর বিমানটা নামবে তখন ওনারা বলছে যে জরুরি ল্যান্ডিং করতে হবে। আমরা জানি না কি বিষয়, নামার পর দেখলাম যে চাকা নাই। আমি যেদিকের হুইলটা খুলছে আমি ওই সাইডের উইন্ডোতে ছিলাম, আমি দেখতেছিলাম যে হুইল নাই, চাকা একটা নাই। প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায়, তাদের সে দায়িত্বটা কোথায় এসে পালন করছে? অবশ্যই এখানে গাফিলতি আছে। পরবর্তীতে ফ্লাইটটি দুপুর 2:22 ঢাকায় নিরাপদে অবতরণ করে। এতে যাত্রী ও ক্রু সবাই সুস্থ ও নিরাপদ রয়েছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। নারীর প্রতি বৈষম্য প্রতিরোধ এবং জাতীয় ঐক্য তৈরির চেষ্টায় রাজধানীর মানিক মে এভিনিউতে হয়ে গেল নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি। সমাজে নারীর প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয় সেখানে। সেই সাথে সমাজে বেড়ে চলা নারী বিরোধী অপপ্রচার রোধে সরকারের ভূমিকা নিয়েও তোলা হয় প্রশ্ন। নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে তৈরি বিতর্কে কোনো বিশেষ শ্রেণীর ইন্ধন রয়েছে কিনা তা নিয়েও তোলা হয় প্রশ্ন। নারী মানেই কি অভিশাপ? নারী হয়ে অধিকার চাওয়া কি পাপ, নাকি নারী শক্তির প্রতীক? নারীর আছে অন্যায়কারীকে শাসনের ক্ষমতা, আবার নারী মানেই মায়ের মমতা। নারীর প্রতি সমাজের নানা দৃষ্টিভঙ্গি উঠে এসেছে স্লোগান, ব্যানার আর প্ল্যাকার্ডের লেখায়। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে প্রগতিশীল নারী সাংস্কৃতিক পেশাজীবী শ্রেণীর এই আয়োজন, যেখানে সাংস্কৃতিক পরিবেশনা ও প্রদর্শনীর মাধ্যমে নারীর প্রতি ক্রমবর্ধমান বৈষম্যের প্রতিবাদ জানানো হয়। এই আয়োজনে অংশগ্রহণকারীরা জানান, নারীর বিরুদ্ধতা ও অপপ্রচার রুখতে এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই জড়ো হয়েছেন তারা। ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পরে হত্যা, যৌতুকের জন্য হত্যা, আত্মহত্যায় প্ররোচনা আর যৌন নিপীড়নের মতো গুরুতর অপরাধের মামলায় ৯৭% ক্ষেত্রেই কোনো বিচার হয় না। আমাদের সংস্কৃতি, ধর্ম, ইতিহাস দারুণ বৈচিত্র্যময় ও সংবেদনশীল। সেই বিশালতাকে উপেক্ষা করে আমরা গুটি কয়েক মানুষের সংকীর্ণ ব্যাখ্যাকে সার্বজনীন হতে দেব না। সমাজে নারীর বিরুদ্ধে যে অপপ্রচার, ধর্ম ও নারীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার প্রবণতা আর তাতে সরকারের নীরব ভূমিকা, এসবেরই নিন্দা জানানো হয় এই আয়োজনে। এক পর্যায়ে মঞ্চে পাঠ করা হয় ঘোষণাপত্র। তাতে আসন্ন নির্বাচনে সকল রাজনৈতিক দলে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয়। আমরা দেখেছি রিপোর্টের প্রকাশের পর থেকে অধিকাংশ গুরুত্বপূর্ণ ও মৌলিক অধিকার সংক্রান্ত সুপারিশগুলোকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়ে এবং গঠনমূলক আলোচনা সমালোচনার সুযোগ না রেখে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। দেশবাসীর সামনে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভ্রান্ত ধারণা উপস্থাপন করা হচ্ছে। পরে একটি শোভাযাত্রা বের হয়। দেশের আর্থসামাজিক উন্নয়নে নারীর অবদানের স্বীকৃতি ও ন্যায্য হিস্সা বুঝিয়ে দেওয়ার দাবি তোলা হয় র্যালি থেকে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষ। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় এর জন্য দিন ধার্য আছে আগামীকাল। ন্যায় বিচারের প্রত্যাশায় বাদীপক্ষের আইনজীবী আর স্বজনরা। তারা বলছেন, এ ধরনের ঘটনা দৃষ্টান্তমূলক বিচার হলে কমে আসবে নারী ও শিশুদের প্রতি নির্যাতন।
কথা ছিল 7 দিনের মধ্যে শুরু হবে বিচার কাজ, তবে আসিয়া মৃত্যুর 1 মাসের বেশি সময় লাগে অভিযোগ গঠনে। 27 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত হয় সাক্ষ্য গ্রহণ। 29 জনের সাক্ষ্য রেকর্ডের পর 12 ও 13 মে যুক্তিতর্ক উপস্থাপন হয়। অবশেষে আদালত 17 মে রায় ঘোষণার দিন ধার্য করেন। ন্যায় বিচারের প্রত্যাশায় আগামীকালের দিকে তাকিয়ে স্বজন প্রতিবেশীরা। আমরা চাই এই মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি হোক। আমরা চাচ্ছি এই আসামিদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন কোনো শিশু বা যে কোনো মেয়ের দিকে মানুষ তাকাতে ভয় পায়। মামলার এজাহারে উল্লেখ, 6 মার্চ বনে শ্বশুরবাড়ি গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। গ্রেফতার হয় বোনের শ্বশুর হিটু শেখ সহ 4 জন। 15 মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় হিটু। তবে আদালত 4 আসামির বিরুদ্ধেই অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয়। যদিও অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করেছেন আসামিরা। এই মামলায় যে 29 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছে, মৌখিক এবং দালিলিক সাক্ষ্য, এই বিজ্ঞ আদালতে উপস্থাপিত এবং দাখিলকৃত সাক্ষ্যাদি পর্যালোচনায় দেখা যায় এভিডেন্স অ্যাক্টের সেকশন 3 অনুযায়ী এই মামলার প্রসিকিউশন তার আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু আসিয়া। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ভারত তার পানি আগ্রাসন এখনো বন্ধ করেনি, নীতি থেকে সরেও আসেনি, এমন অভিযোগ করেছেন রাজনৈতিক নেতারা। আন্তর্জাতিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত গণসমাবেশে যোগ দিয়ে নেতারা জাতিসংঘের আগামী অধিবেশনে অভিযোগ দায়ের করে অভিন্ন 54টি নদীর পানি প্রবাহের ন্যায্য হিস্সা নিয়ে কথা বলতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সাথে দ্রুত সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ চান তারা। তেমনি একজন মানুষ মৌলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির গণসমাবেশ। রোড মার্চ করেছিলাম, আমরা দেখেছি তিস্তার সেই হতদরিদ্র রূপ। যোগ দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বক্তাদের আলোচনায় উঠে আসে ফারাক্কা বাঁধের ইতিহাস, পানির ন্যায্য হিস্সা, ভারতের ভূমিকা সহ সমসাময়িক রাজনৈতিক নানা ইস্যু। পানি আসতে দিতে হবে, পলি আসতে দিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, 41 দিনের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল ফারাক্কা বাঁধ। 50 বছরের বেশি সময় ধরে পরীক্ষামূলকভাবেই চালু রয়েছে বাঁধটি। অভিন্ন নদীর উজানে বাঁধ দেয় বঞ্চিত বাংলাদেশ। সেই যে পরীক্ষামূলক ভাবে ফারাক্কা বাঁধ চালু করা হয়েছিল, আজকে প্রায় 50 বছর পরে এসে সেই ফারাক্কা বাঁধ তো বন্ধ করা হয়নি, সেটা ঠিক একইভাবে পরীক্ষামূলকভাবে চলেই যাচ্ছে। জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে। এ থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, একটি মাত্র উপায় রয়েছে, আমাদের ফারাক্কা বাঁধকে রিকমিশন করতে হবে। ফারাক্কা বাঁধের কারণে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সার জন্য জাতিসংঘে যাওয়ার ব্যাপারে জোর দেন বক্তারা। জাতিসংঘে ন্যায্য হিস্সার ব্যাপারটা উত্থাপন করেন। শুধু ফারাক্কা না, তিস্তা সহ 54টা নদীর পানির প্রবাহে ভারত যে সকল আন্তর্জাতিক নীতি ভঙ্গ করছে, অনেকগুলো আন্তর্জাতিক পানি সংক্রান্ত চুক্তিতে ভারত এখনো স্বাক্ষর করে নাই। আলোচনায় উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ। বিচার, সংস্কার ও নির্বাচন একসাথে চলতে হবে বলে মনে করেন বক্তারা। বিভাজন তৈরি করে এমন কিছু করা থেকে সরকারকে বিরত থাকার আহ্বান তাদের। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের অনেক কর্মকাণ্ডই দেখতে পাচ্ছি যেন বিভাজন আবার নতুন করে তৈরি হচ্ছে। আপনারা তো কোনো রাজনৈতিক পক্ষ নন, আপনারা এমন কোনো আচরণ করবেন না যে জনগণের মধ্যে, আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে, যাদের সমর্থনে আপনারা আজকে এই দায়িত্বে আছেন রাষ্ট্র পরিচালনা, তাদের মধ্যে অনৈক্য তৈরি হয়। অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার তাগিদ দেওয়া হয় গণসমাবেশ থেকে। নির্বাচন নিয়ে দেরি করেন না, ষড়যন্ত্র চলতেছে। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিসাব বুঝে নিতে ভারতের উপর চাপ সৃষ্টি করার কথা জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা
ফরিদা আক্তার। বিকেলে রাজশাহী কলেজে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় ফারাক্কা বাদ দিয়ে ভারত এই অঞ্চলের জীবন জীবিকা ও জীববৈচিত্র্য ধ্বংস করছে বলেও মন্তব্য করেন তিনি। এই বাদ দিয়ে ভারত বাংলাদেশের ওপর দিয়ে যে অন্যায় করেছে তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান উপদেষ্টা ফরিদা আক্তার। ১৯৭৬ সালের ১৬ মে পানির ন্যায্য হিসাবের দাবিতে ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমরা কারো দয়া চাচ্ছি না, আমরা আমাদের ন্যায্য অধিকার চাচ্ছি। আমরা সেই ন্যায্য অধিকার তাদেরকে দিতে হবে। আমরা যদি আজকে স্ট্যাটিস্টিক্স পাই যে 4 কোটিরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে তো তারা হত্যাকারী, তারা অপরাধী, তাদের বিচার হতে হবে। আত্মীয়ের ছদ্মবেশে বাসা বাড়িতে ঢুকে চুরি করার রহস্যময়ী নারীর খপ্পরে পড়ল চট্টগ্রামের আরেক মার্কিন প্রবাসীর পরিবার। গৃহকর্ত্রীকে কৌশলে সম্মোহিত করে 15 ভরি স্বর্ণ ও 5 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত সম্মোহনী ড্রাগ ব্যবহার করেছে ওই প্রতারক নারী। ফুটেজ দেখে তার সন্ধানে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টায় চট্টগ্রামের হালি শহরে 75 বছর বয়সী জোহরা বেগমের বাসায় ঢোকেন এই নারী। জোহরার আমেরিকা প্রবাসী স্বামীর আত্মীয় পরিচয় দেন। আমেরিকা থেকে দীর্ঘদিন পর এসেছেন দাবি করে জোহরাকে জড়িয়ে ধরেন। ওই সময়ই কৌশলে নাকে কিছু ছোঁয়ানোর মাধ্যমে এক প্রকার সম্মোহিত করে প্রায় 14 থেকে 15 ভরি স্বর্ণ, নগদ 5 লাখ টাকা হাতিয়ে নিয়ে দ্রুত সটকে পড়েন ওই নারী। ওনার ব্যাগটা বাইর করছি, টাকা গয়না সব কিছু একটা ব্যাগে রাখছি। নাতিন রান্নাঘরে হেললে চা বসেছে, নাতিনে রাখতে মারছি। এতে ফট করে আন মনে হয় যে খাটের উপর ব্যাগটা আসছিল, আমি একটু আগে গিয়েছি, এতে ব্যাগে ঢুকে এলেছে। আমি দারোয়ানটা ফোন দিকে এদের জন্য পানি আনো, এদের জন্য টিস্যু আনো, এ কথা কোনো ফরকির ব্যাগ বই। হে আমাকে যেমনি বলছে আমি এমনি সব কিছু দিয়ে দিছি। আমি যে এমন বুক হয়েছি যে আমি এটা ভাবি না যে আমার মেয়ে মানুষ লিখিয়েছে, কাপড় ফাড়লেছি, আমি গয়না বার করি কেন। এ সময় বাসায় জোহরা বেগমের নাতনি ও পরিবারের অন্যান্যরা থাকলেও প্রতারক নারীকে আত্মীয় মনে করে তাদের আলাপের সুযোগ দিয়ে সবাই অন্য রুমে ব্যস্ত ছিলেন। পালানোর পর টের পান আসল ঘটনা। ড্রেস চেঞ্জ করে বের হয়ে দেখি যে উনি আর নাই। তো নানুকে জিজ্ঞেস করছি যে ওনার কোথায় গেছে। নানু বলছে যে ওনার বেবি আসবে, ওনার কাজিন আসবে নাকি ফ্রেন্ড আসবে, তার জন্য হচ্ছে যে নিচে গেছে ওনাদেরকে আগায় আনতে। এরপর হচ্ছে আর আসে নাই। মানুষকে সচেতন করার জন্য এই সমস্ত প্রতারক থেকে এবং প্রতারকদেরকে ধরার জন্য যতটুকু চেষ্টা করা প্রশাসনের উচিত ততটুকু করা উচিত। শয়তানের নিঃশ্বাস দিয়ে সঙ্গাই মানুষকে অজ্ঞান করে, অর্থাৎ সে যা চাবে সে তাই হবে, তার চাহিদা মতো হয়ে যাবে। এখন আমাদের এখানে আজকে যে ঘটনাটা হলো এটাই ঠিক ওটাই হয়ে গেছে। খবর পেয়ে ওই বাসায় গিয়ে আলামত সংগ্রহ করে পুলিশ। তাদের ধারণা প্রতারক ওই নারী শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত একটি হ্যালোসিনেটিক ড্রাগ বা রাসায়নিক ব্যবহার করেছিল। জোহরার আমেরিকা প্রবাসী স্বামী, ছেলে, নাতি নাতনি সবার নাম জেনে তারপর আত্মীয় সেজে বাসায় এসেছিল ওই প্রতারক। শয়তানের নিঃশ্বাস দিয়ে একটা প্রেমিকা দিয়েছিল মানুষের যে কিছু সময়ের জন্য তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়, এই ধরনের একটা ঘটনা। আমরা কাজ করতেছি, ফুটেজ নিয়ে কাজ করতেছি। এর আগে 2023 সালের 12 সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের সুগন্ধা আবাসিকে বৃদ্ধা হামিদা বেগমের বাসায় ঢুকে ঠিক একই কৌশলে 50 ভরি স্বর্ণ ও টাকা হাতিয়ে নিয়েছিল এক নারী প্রতারক। ওই বৃদ্ধার স্বামী, সন্তানরাও সবাই আমেরিকা প্রবাসী। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। হামজা জামালদের নতুন হোম জার্সি প্রকাশ করেছে জাতীয় দলের কিট স্পন্সর প্রতিষ্ঠান দৌড়, যেখানে চিরাচরিত লাল সবুজের পরিবর্তে রয়েছে সাদা রঙের আধিক্য। জামাল, তপু, তারিক, কাজীদের দিয়ে হোম জার্সির আনুষ্ঠানিক ভিডিও প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এর আগে গেল মার্চে জাতীয় দলের অ্যাওয়ে জার্সি প্রকাশ করেছিল দৌড়, সেখানে পুরোপুরি প্রাধান্য ছিল লাল রঙের। এবার হোম জার্সি সাদা রঙের প্রাধান্য থাকলেও আছে ভিন্নতা। শোল্ডারের ডিজাইন পরিবর্তনের পাশাপাশি জার্সির সামনে ও পেছনের অংশে সাদা আর হাতার ওপরে অংশে রয়েছে সবুজ ও লাল রং। নতুন এই জার্সি পরেই 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যে ম্যাচে অভিষেক হতে পারে কানাডিয়ান লিগে খেলা সমিত সোমের। সমর্থকদের জন্য জার্সির মূল্য ধরা হয়েছে 1399 টাকা।
ঐতিহাসিক নাকবা দিবস উপলক্ষে এবার ফিলিস্তিনের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে স্পেন, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে। ৭৭ বছর আগে ১৯৪৮ সালের ১৫ই মে সূচনা হয়েছিল ফিলিস্তিনিদের জাতিগত নিধনের। এই দিনেই নেওয়া হয়েছিল ইসরায়েলি রাষ্ট্র গঠনের পদক্ষেপ। এরপর থেকেই নাকবা অর্থাৎ বিপর্যয়ের দিন হিসেবে পালিত হচ্ছে দিবসটি। ঐতিহাসিক নাকবা দিবসে ফিলিস্তিনবাসীদের পক্ষে বিক্ষোভে উত্তাল ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাজপথ। তেল আবিব বিশ্ববিদ্যালয়ে জড়ো হন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইসরায়েলি আরব সম্প্রদায়ের সদস্যসহ বহু সমর্থক। গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে দেয়া হয় স্লোগান। বিশেষে দিনটি উপলক্ষে স্পেনের রাজধানী মাদ্রিদে জড়ো হন শত শত ফিলিস্তিনপন্থী সমর্থক। ফিলিস্তিনের পতাকা হাতে গাজায় সহিংসতা এবং সেখানকার মানবিক পরিস্থিতির বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। এছাড়াও ফ্রান্স, জার্মানি সহ বিশ্বের নানা দেশের মানুষ গাজাবাসীর মুক্তির দাবি নিয়ে পালন করে ঐতিহাসিক এই দিবসটি। অনেক স্থানে পুলিশি বাধার মুখেও পড়েন বিক্ষোভকারীরা। কি হয়েছিল এদিনে? কেন ফিলিস্তিনবাসীদের জন্য এত গুরুত্বপূর্ণ এদিন? প্রতিবছর ১৫ মে দিনটিকে সারা বিশ্বের ফিলিস্তিনিরা পালন করেন বিপর্যয়ের দিন অর্থাৎ নাকবা দিবস হিসেবে। কারণ ১৯৪৮ সালের এই দিনেই ইসরায়েল রাষ্ট্র গঠনের মাধ্যমে সূত্রপাত হয় ফিলিস্তিনিদের জাতিগত নিধনের। ১৯৪৭ থেকে ১৯৪৯ সালের মধ্যে জায়োনিস্ট মিলিশিয়ারা ফিলিস্তিনের শহর ও গ্রামে হামলা চালায়, হত্যা করে প্রায় ১৩,০০০ ফিলিস্তিনিকে, ধ্বংস করে ৫৩০টিরও বেশি গ্রাম, উচ্ছেদ করে ৭.৫ লাখ ফিলিস্তিনিকে। এরপর থেকে প্রতি বছরই দিনটিকে নাকবা দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা। রেজবানা সায়মা, যমুনা নিউজ। যমুনা গ্রুপের উদ্যোগে বাংলাদেশে পেশাদার কমব্যাট স্পোর্টস অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করল ডাবল হর্স টায়ার্স। বাংলাদেশ মুই থাই ফাইটারদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে। যমুনা রাবার অ্যান্ড টায়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিইও ডিরেক্টর নাজল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান, যা দেশের ইতিহাসে প্রথম মুই থাই ফাইট নাইট আয়োজনের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ডাবল হর্স এই উদ্যোগের মাধ্যমে তাদের ব্র্যান্ডিং ও মার্কেটিং কৌশলে নতুন মাত্রা যোগ করতে চায়। দেশীয় প্রতিভা এবং উজ্জ্বল সংগ্রামীদের সঙ্গে কাজ করে তুলে ধরতে চায় তাদের পণ্যের মান, স্থায়িত্ব ও সক্ষমতা। আন্তরিক এই প্রচেষ্টার অংশ হিসেবে দেশে প্রথম মুই থাই ফাইট নাইট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬শে জুন যমুনা ফিউচার পার্কে। I want to also establish Double Horse Lifestyle, which is under Double Horse Tires. It's a company and a lifestyle brand that will embody and empower the many unsung heroes of Bangladesh. We want to start this brand and lifestyle by Double Horse Knockout 001, which is going to be the first and biggest Muay Thai promotion in all of Bangladesh. And we have plans to make it the biggest promotions in all over Asia. Thanks to Double Horse knockouts that they're exposing us to this, and we are getting exposure. And যে ফাইটাররা ওদের লাইফ নিতে মানে এটার কেন্দ্রিক একটা ক্যারিয়ার করতে চাচ্ছিল, এখন ফাইনালি করতে পারবে। যেহেতু এটা বাংলাদেশের প্রথম সবথেকে বড় মুয়াই থাই ইভেন্ট আর আমি এখানে পার্টিসিপেট করছি, সো এটা আসলে একটি অনারের বিষয়, এতে কোনো সন্দেহ নেই। সো আই উইল ট্রাই মাই বেস্ট টু শো অল মাই স্কিল সেটস।